আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখো, অবশ্যই নিজেদের প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে তোমাদের এই প্রয়োজনীয় ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো দেখে নিই আজকের ভিডিওটি। দেখো, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মেজর 1 কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। তোমাদের সিলেবাসে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন যুগ ও মধ্যযুগ। 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25, অর্থাৎ তোমাদের 2024 সালের পরীক্ষাটি 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হতে পারে, সেই কারণে 2024-25 উল্লেখ করা হয়েছে। দেখো, তোমাদের যে সিলেবাস, এর আগের ভিডিওতে আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি। এবার তোমাদের সামনে সেই সিলেবাস অনুযায়ী সাজেশনের প্রশ্নগুলো উপস্থাপন করব। আমাদের এখানে যে সাজেশন তুলে ধরা হয়েছে সেটা পুরো সিলেবাসটাকেই কভার করা হয়েছে। তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে মেজর একটি পেপারের জন্য। মেজরে তোমাদের দুটি পেপার রয়েছে, একটি পেপারের জন্য 250 টাকা, দুটি পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমরা আমাদের কাছে সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তোমরা যোগাযোগ করবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই নাম্বারে তোমরা মেসেজ করবে, অবশ্যই ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। তারপরে আমরা পেমেন্ট করতে বললে ফোনপে, গুগল পে বা পেটিএম নাম্বারের মাধ্যমে, এই নাম্বারই পেমেন্ট করতে হবে। যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এটাই ফোনপে গুগল পে নাম্বার। এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি আমাদের শেয়ার করবে। আর অন্য মোবাইল থেকে যদি পেমেন্ট করো, তাহলে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে পাঠাবে। তাহলে এবার চলো দেখে নিই আজকের মূল ভিডিওটি। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো। তাতে যেমন অর্থ ব্যয় হয়, তেমনি তোমাদের প্রচুর সময়ের অপচয় হয়। তোমরা সেই সময়টা কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা অন্য কোনো কাজের জন্য তোমরা ব্যবহার করতে পারবে, বা পড়াশোনার কাজেও তোমরা ব্যবহার করতে পারবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও। দেখো, এককনে রয়েছে চর্যাপদের প্রাচীন যুগ। 1 নম্বর, চর্যাপদ কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? চর্যাপদে প্রকাশিত আর্থ সামাজিক জীবনের পরিচয় দাও। এটি গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, তোমাদের ইউনিভার্সিটিতে 2022 সালেই প্রশ্নটি এসেছিল। তারপরে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। অথবা প্রশ্নগুলো সব তুলে ধরা সম্ভব নয়, পিডিএফ কপিতে তোমরা এইভাবেই পাবে, অনেকগুলো অথবা দেওয়া থাকবে। 2 নম্বর প্রশ্ন, দেখো, চর্যাপদ কে কবে কি নামে কোথা থেকে প্রকাশ করেন? চর্যাপদের রচনাকাল উল্লেখ করে এর সমাজচিত্র বিশ্লেষণ করো। অথবা চর্যাপদের আবিষ্কার, রচনাকাল, প্রকাশনী সংস্থা ইত্যাদি উল্লেখ করো। চর্যাপদে প্রতিফলিত তৎকালীন মানুষের জীবনযাত্রা বা সমাজ জীবনের পরিচয় দাও। এখানে অনেকগুলো করে অথবা দেওয়া রয়েছে। তোমাদের পিডিএফ কপিতে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যেভাবে প্রশ্ন ঘুরিয়ে আসুক না কেন, তোমরা যাতে সেই প্রশ্নটি সহজে বুঝতে পারো। এটিও তোমাদের ইউনিভার্সিটিতে 2020 সালে পড়েছে। দেখো, চর্যাপদ কার সম্পাদনে কোথা থেকে প্রকাশিত হয়? চর্যাপদের পদকর্তা কয়জন? চর্যাপদের সাহিত্যমূল্য নিরূপণ করে বাংলা সাহিত্যের ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। খুব সুন্দর করে এখানে তুলে ধরা রয়েছে যে প্রশ্ন এইভাবেই তোমাদের পরীক্ষায় আসবে। অথবা প্রশ্নগুলো তুলে ধরছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? বড়ুচন্দ্র দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলার কারণ ব্যাখ্যা করো। এখানে অথবা দেওয়া রয়েছে। তারপরে দেখো, 6 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কোথা থেকে আবিষ্কার করেন? এই কাব্যের মূল চরিত্রগুলির নাম লেখো। এই কাব্যের আধার চরিত্রটি সংক্ষেপে পরিচয় দাও। এটা 2021 সালে তোমাদের ইউনিভার্সিটিতে পরীক্ষায় এসেছিল। তারপরে দেখো, 7 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার, রচনাকাল লেখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। বাংলা সাহিত্যে এর অভিনবত্ব বিচার করো। অথবা প্রশ্নগুলো তুলে ধরা সম্ভব হচ্ছে না। তারপরে দেখো, বাংলা সাহিত্যের ধারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এরপরে মঙ্গল কাব্যের উদ্ভব ও বৈশিষ্ট্য, এই সিলেবাস থেকে প্রশ্ন। দেখো, মঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্তের কবি প্রতিভা সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্ত নারায়ণ দেবের মধ্যে তুলনামূলক আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্য রচনায় নারায়ণ দেবের কবি প্রতিভা বিচার করো। তারপরে দেখো, অনুবাদ সাহিত্য। 12 নম্বর প্রশ্ন, বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাব কাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। কৃত্তিবাসী রামায়ণ ও কাশিদাসী মহাভারতের মতো মালাধর বসু রচিত ভাগবত জনপ্রিয় হয়নি কেন? 13 নম্বর প্রশ্ন, রামায়ণ অনুবাদক হিসাবে কৃত্তিবাসের নিজস্বতার পরিচয় দাও। প্রসঙ্গত তার রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি সংক্ষেপে লেখো। 14 নম্বর প্রশ্ন, ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার পরিচয় দাও। এই প্রশ্নটি অথবা প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কে লিখেছিলেন? তিনি কি উপাধি পেয়েছিলেন? সংক্ষেপে তার কবি প্রতিভার পরিচয় দাও। এটি তোমাদের 2021 সালে পড়েছিল পরীক্ষায়। তারপরে দেখো, বিদ্যাপতি ও চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করো। তারপরে প্রশ্ন, প্রাক চৈতন্য যুগের একজন বৈষ্ণব পদকর্তার কবি প্রতিভার পরিচয় দাও। এখানে তুমি বিদ্যাপতি অথবা চণ্ডীদাস যে কোনো একজন সম্পর্কে লিখতে পারো। তারপরে 17 নম্বর প্রশ্ন, দেখো,
বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন, এই বিষয়ে তোমার মতামত দাও। বৈষ্ণব পদকর্তা হিসাবে বিদ্যাপতির কৃতিত্ব বিচার করো। তারপরে একক 2-এ রয়েছে বাংলা সাহিত্যের প্রথম চৈতন্য জীবনী কাব্য কোনটি এবং কেন, এই বিষয়ে তোমার মতামত দাও। এখানে অথবা রয়েছে, সব অথবা তুলে ধরা সম্ভব হচ্ছে না। তারপর দেখো চৈতন্য চরিতামৃত গ্রন্থে ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মধ্যযুগের রচিত চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও। কোন কাব্যটিকে তুমি শ্রেষ্ঠ মনে করো, তা যুক্তি সহ আলোচনা করো। গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতেই, তোমাদের ইউনিভার্সিটিতে 2021 সালে এই প্রশ্নটি এসেছিল। তারপর বৈষ্ণব পদাবলী জ্ঞানদাস গোবিন্দ দাস থেকে প্রশ্ন দেখো। বৈষ্ণব পদকর্তা হিসাবে জ্ঞানদাস ও গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও। 5-5-10। তারপরে অনুবাদ সাহিত্য থেকে প্রশ্ন, কাশিরাম দাস। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার দিকগুলি আলোচনা করো। এখানে আরেকটু অথবা প্রশ্ন দেখো, মহাভারতের অনুবাদের ধারায় কাশিরাম দাসের কবি কৃতিত্ব মূল্যায়ন করো। এটিও গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে 2021 সালে পড়েছিল। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে যেগুলো বিভিন্ন সালে পরীক্ষায় এসেছে। তারপরে দেখো তারপরে প্রশ্ন দেখে নাও। 6 নম্বর প্রশ্ন, সপ্তদশ অষ্টাদশ শতকে উত্তরবঙ্গে মনসামঙ্গল কাব্যের প্রধান দুজন কবির পরিচয় ও তাদের কাব্য রচনার বিবরণ দাও। তারপরে 7 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্য রচনায় মুকুন্দরাম চক্রবর্তীর আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে উল্লেখ করে তার কবি প্রতিভার মৌলিকত্ব দিকগুলি বা কবি প্রতিভা বিচার করো। এখানে অথবা প্রশ্ন একটি রয়েছে, দেখো চণ্ডীমঙ্গল কাব্য কয়টি খণ্ড, কি কি, এই কাব্যের শ্রেষ্ঠ কবির কাব্যমূল্য বিচার করো। 2021 সালে তোমাদের পড়েছিল। তারপরে প্রশ্ন দেখো, ধর্ম ঠাকুরের স্বরূপ নির্দেশ করে যে কোনো একজন ধর্ম মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব বিচার করো। তারপর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের কবি রূপরাম চক্রবর্তীর কবি বৈশিষ্ট্য বা মৌলিকত্বের দিকগুলি পরিচয় দাও। 10 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ উল্লেখ করে এই ধারায় যে কোনো একজন কবির কবি প্রতিভা মূল্যায়ন করো। তারপরে প্রশ্ন, শিবায়নকে মঙ্গল কাব্য ধারা অন্তর্ভুক্ত করা হয় কেন, তার পক্ষে বিপক্ষে যুক্তি 3টি করে যুক্তি দাও। এই কাব্যের শ্রেষ্ঠ কবির প্রতিভার পরিচয় দাও। তারপরে প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যের কবি রায়গুণাকর ভারতচন্দ্রের আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার বিশিষ্টতা ও কবি কৃতিত্বের পরিচয় দাও। এটি বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলো এখানে অথবা হিসাবে তুলে ধরা হয়েছে। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যকে রাজকণ্ঠের মণিমালার মতো মন্তব্যটি কার সম্পর্কে করা হয়েছে, তার আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে উল্লেখ করে তার কাব্য সম্পর্কে উদ্ধৃত মন্তব্যটি যৌক্তিকতা বিচার করো। তারপরে প্রশ্ন, কবি ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্যটি কটি খণ্ডে বিভক্ত, ভারতচন্দ্রের কবি প্রতিভা বিচার করে তাকে যুগসন্ধির কবি বলার হয় কেন, তা লেখো। এটি তোমাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে 2022 সালে পড়েছিল। তারপরে দেখো, সপ্তদশ শতাব্দীর মুসলমান কবি ও কাব্য। সপ্তদশ শতাব্দীর মুসলমান কবিদের মধ্যে সম্পর্কে কেউ কেউ বলেন যে তারাই মধ্যযুগীয় বাংলা সাহিত্যের গতানুগতিকতা ভঙ্গ করে নতুনত্বের পরিচয় দেন। এই প্রসঙ্গে আরাকান রাজসভার কবিদের অবদান আলোচনা করো। এটিও গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে 2021 সালে পড়েছিল। অথবা দৌলত কাজী ও সৈয়দ আলাওয়ালের গ্রন্থগুলির নাম লেখো। এই গ্রন্থগুলির সূত্রে কবিদ্বয়ের রচনা বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। তারপর দেখো, বাংলা সাহিত্যের ইতিহাস সৈয়দ আলাওয়ালের কৃতিত্ব বিচার করো। ওই একই প্রশ্ন, ওখান থেকেই এই প্রশ্নগুলোর উত্তর হয়ে যাবে। ওখানে দুজন সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেই দুজন সম্পর্কে এখানে আলাদাভাবে প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, গীতিকা কি, গীতিকার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা গীতিকা কি, এই শ্রেণীর রচনার বৈশিষ্ট্য উল্লেখ করো। মৌখিক সাহিত্য হয়েও গীতিকার গুরুত্ব কতটা, তার সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো, ময়মনসিংহ গীতিকার অন্তর্গত যে কোনো একটি পালা গান অবলম্বনে গীতিকার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তোমাদের 2022 সালে এই প্রশ্নটি পড়েছিল। এটি স্টার চিহ্ন দেওয়া নেই, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে 250 টাকা পেমেন্ট করতে হবে মেজরের একটি পেপারের জন্য। মেজরের 2টো পেপার রয়েছে, 2টো পেপারের জন্য মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। 500 টাকায় কমপ্লিট নোটস পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। ময়মনসিংহ গীতিকার অন্তর্গত যে কোনো একটি পালা গান অবলম্বনে গীতিকার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপরে প্রশ্ন, বাউল গানের ভিতরে যে সাধনার মূল তত্ত্ব নিহিত আছে তা সংক্ষেপে আলোচনা করে একজন বাউল কবির কাব্য প্রতিভার পরিচয় দাও। এটিও গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে 2021 সালে পড়েছিল। তারপর কবি গানের স্বরূপ বিশ্লেষণ করে যে কোনো একজন কবিওয়ালার পরিচয় দাও। এটিও 2022 সালে পড়েছিল। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, রবীন্দ্রনাথ কবি গানের জন্মলগ্নকে কিভাবে পরিচালিত করেছেন। কবি সজনীকান্ত দাস কবি গানের সংজ্ঞা ও রচনার বৈচিত্র্যের কথা বলতে গিয়ে কি বলেছেন। নিধুবাবুর টপ্পা ও দাশরথী রায়ের পাঁচালী সম্পর্কে সংক্ষেপে লেখো। 11 নম্বর প্রশ্ন, শাক্ত পদাবলী রচয়িতা হিসাবে
কবি রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্যের কবি প্রতিভার তুলনামূলক আলোচনা করো। তারপর প্রশ্ন, শাক্ত পদকর্তা রামপ্রসাদ সেনের কবি প্রতিভার মূল্যায়ন করো। 2020 সালে এটি পড়েছে, 2022 সালে এটি পড়েছে। তাহলে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে ফলো করবে, পরীক্ষায় 100% কমন পাবে। যদি নোট সংগ্রহ করতে চাও নিচে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। প্রতি মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ একটি পেপারের জন্য 250 টাকা, একদম কমপ্লিট প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। এরপরে দেখো উত্তরের অংশটুকু এইভাবে সাজেশনের প্রশ্ন দেওয়া আছে, তারপরে সেই প্রশ্নের উত্তর দেওয়া আছে, একাধিক অথবা দেওয়া রয়েছে প্রশ্নে, এবং কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেটিও ব্র্যাকেটে লিখে দেওয়া আছে। এখানে দেখো সুন্দর করে উত্তরগুলো লেখা আছে এবং পয়েন্ট আকারে এইভাবেই তোমরা পরীক্ষার খাতায় লিখবে, তাহলে খুব ভালো মার্কস পাবে। আর এইভাবে যদি লিখে আসতে পারো তোমাদের খুব ভালো ফলাফল হবে, তোমাদের রেজাল্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তবে মুখস্থ করতে হবে এবং পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। যেহেতু পরীক্ষার ফলাফল তোমাদের ভীষণ খারাপ, তাই এখন থেকেই যদি নোটসগুলো সংগ্রহ করে না পড়াশোনা করে লিখে লিখে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষা ভালো দিতে পারবে না। আর পরীক্ষা ভালো না হলে রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে। যেহেতু এই যে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হয়েছিল সেই রেজাল্ট কিন্তু খুব ভীষণ খারাপ হয়েছে। তাই তোমরা দেরি না করে আমাদের কাছ থেকে নোটসগুলো সংগ্রহ করো এবং এখন থেকেই পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। কোনো চিন্তা নেই, সমস্ত প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।